আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে সাগর রুনি হত্যার পেছনে শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপি নেতা। জানাবো রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা এই মুহূর্তে নেই, বলছেন নাহিদ ইসলাম। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত, এবং সর্বশেষ জানাবো রিমান্ডে প্রশ্ন করলে হাসেন আনিসুল হক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক বহু বচনবাদী গণতন্ত্রের রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, স্থানীয় সরকার, শিক্ষা ও অর্থনীতি সহ রাষ্ট্রীয় কাঠামো সব স্তরে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আপনারা সবাই জানেন যে গত 5 আগস্ট বাংলাদেশ একটি দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে। আমাদের বীর ছাত্রদের নেতৃত্বে এবং জনসাধারণের সঙ্গে যোগদানের মাধ্যমে যা সম্ভব হয়েছে। ডক্টর ইউনূস বলেন, আমার জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখতে পাই আমাদের আর্থিক ব্যবস্থা সম্পদ আত্মীকরণের বিষয়টি প্রচার করে। এক্ষেত্রে সবার সম্পদ প্রাপ্তি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাকে নতুন ঢেলে সাজাতে হবে। তিনি আরো বলেন, সম্পদের একমুখী পদ্ধতি থাকা উচিত নয়। আমাদের অবশ্যই সকল মানুষের, বিশেষ করে নারী ও যুবকদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। আমরা এক অপরের কাছ থেকে শিখতে পারি যে কিভাবে এটি সফলভাবে করা যায়। এই বিষয়ে বহু দেশ অগ্রণী ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে আমার আরো এগিয়ে যেতে হবে। ভারতের নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার 16 আগস্ট ফোন আলাপে সেমিনেটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটাই অধ্যাপক ইউনূসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। রাষ্ট্র বা সরকারের প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী পরিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাগর রুনি হত্যার পেছনে শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপি নেতা। বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম বলেছেন, দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীর জীবন দিয়ে জালিম সরকারকে উৎখাত করেছে। সব খুনির বিচারের আওতায় আনা হোক। খুনি হাসিনা সরকারের শাসনামলে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্ত রিপোর্ট প্রকাশের সময় 118 বার পেছানো হয়েছে। গত 15 বছরে সাগর রুনি হত্যার কোনো বিচার হয়নি। শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সহ দেশের সব আলেম ওলামা ও সেনাবাহিনীর সদস্য হত্যার বিচার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে আমিরুল ইসলাম বলেন, সারা দেশের সঙ্গে সঙ্গে বেলকুচিতে গণতন্ত্রের বাতাস বইছে, শান্তি ও সমৃদ্ধির বাতাস বইছে। আমাদের নেতারা অত্যন্ত ক্ষমতাশীল ও শান্তিপ্রিয়। এর মানে দুর্বলতা নয়। শেখ হাসিনার ফাঁসি সহ সব খুনি, মাদক বিক্রেতা, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিচার করতে হবে। তিনি আরো জানান, দেশনায়ক তারেক রহমানের ঘোষণা, আমাদের দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করলে তার প্রমাণ দিতে পারলে তাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হবে। কিন্তু খুনিরা ঘুরে বেড়াবে আর প্রশাসন তাদের গ্রেপ্তার না করলে আমাদের দলের নেতাকর্মীরা বসে থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে বেলকুচি উপজেলা পৌর বিএনপি এবং এনায়েতপুর থানা বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে র্যালি নিয়ে সমাবেশে যোগদান। এছাড়া বেগম খালেদা জিয়া সহ দেশ ও জনতার কল্যাণের জন্য দোয়া করা হয়। রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা এই মুহূর্তে নেই, বলছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা তাদের নেই। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তাদের এক দফার অংশ ছিল। সেজন্য বিস্তর কাজ ও রাজনৈতিক কার্যক্রম প্রয়োজন। জনগণের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে তারা ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে চান। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক সংগঠন গঠনের বিষয়টি উল্লেখ করা হয়। এর প্রেক্ষাপটে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আব্দুল্লাহ একই কথা বলেছেন। নাহিদ ইসলাম উল্লেখ করেন, রাজনৈতিক দল গঠন আমাদের গণ অভ্যুত্থানের অভিমুখ না। এই মুহূর্তে প্রয়োজন অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের পাশে দাঁড়ানো, নতুন করে দেশ গঠন, সংস্কার, অভ্যুত্থানের স্পিরিট ও জাতীয় ঐক্য ধরে রাখা। ছাত্র জনতা ও অন্তর্বর্তীকালীন সরকার সে লক্ষ্য কাজ করবে। তিনি আরো উল্লেখ করেন, এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নাই। ছাত্র জনতা অভ্যুত্থানের স্পিরিট রক্ষায় সামাজিক রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করবে।
এবং সরকার জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে কাজ করবে। এই প্রসঙ্গে এক বিবৃতিতে মাহফুজ আব্দুল্লাহ বলেন, রয়টার্সের আমার বক্তব্য ছিল, আমরা রাজনৈতিক সংগঠনে এখনই ভাবছি না। ফ্যাসিবাদী বিস্তার ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বাস্তবতার জন্য আমরা কাজ করছি। গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং সরকারকে সংহত করা আমাদের প্রাথমিক লক্ষ্য। রাষ্ট্র ও সমাজের নানা অংশীজনের সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়েও কাজ করব। মাহফুজ আরো বলেন, এ কাজে অন্তত 1 মাস লাগবে, আর রয়টার্সও লিখতে 1 মাস পর নির্ধারিত হবে। আমরা দল করব কি করব না, তবে রয়টার্স একটি ভুল করেছে। নাগরিকদের বদলে তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে, অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুব কমই কথা হয়েছে। কৃষ্ণ কৌশিককে রয়টার্সের সাংবাদিক আমি লিখেছি, উনি হয়তো এটা সংশোধন করে দেবেন। রয়টার্সের সঙ্গে আলাপের বিষয় এই সমন্বয়ক বলেন, রয়টার্সের সাংবাদিক বারবার জিজ্ঞাসা করেছিলেন দ্বিদলীয় কাঠামো নিয়ে এবং তা উতরে যেতে রাজনৈতিক দল করব কিনা। আমি বলেছি, আমরা দল বা ব্যক্তি নয়, ব্যবস্থার সংস্কার চাচ্ছি, যাতে সে যে দলই আসুক তাতে জনগণের প্রতি দায়বদ্ধ হতে হয়। কিন্তু এমনভাবে বলা হলো যেন আমি -2 চাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য না। অবশ্যই তিনি বলেন, আমাদের এখনকার লক্ষ্য রাজনৈতিক লড়াইকে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে গঠনমূলক কাজের দিকে চালিত করা। উপযুক্ত সময়ে রাজনৈতিক গড়ন কেমন হবে তা সবাই জানতে পারবেন। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত? ছাত্র জনতার আন্দোলনের মুখে সপ্তাহ দুয়েক আগে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে সেখানেই রয়েছেন তিনি। আন্দোলনের উপর দমনপীড়ন ও হত্যার অভিযোগে দেশে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সেগুলো বিচারের স্বার্থে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গত বৃহস্পতিবার 15 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে। স্বরাষ্ট্র আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের তাদের অনুরোধ করতে হবে তাকে বাংলাদেশ ফেরত পাঠাতে। এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে। ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এই বিষয়ে খেয়াল রাখবে। এখন বাংলাদেশ যদি সত্যি ভারতের সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানায়, তাহলে কি করবে নয়াদিল্লি? তারা কি আদৌ সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাবে? কি আছে ভারত বাংলাদেশের মধ্যকার প্রাক্তপন্ন চুক্তিতে? এসব প্রশ্নে ঘুরে বেড়াচ্ছে সবার মনে। 2013 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি সই হয়। এই চুক্তি দেশে দুইটিকে প্রয়োজন অনুসারে দোষী সাব্যস্ত বা বিচারাধীন আসামি বিনিময় করতে অনুমতি দেয়। 2016 সালের প্রত্যর্পণ চুক্তিতে একটি সংশোধনী যুক্ত করা হয়েছে। এতে 1 বছরের বেশি দণ্ডপ্রাপ্ত আসামিদের বিনিময়ের সুযোগ দেওয়া হয়। তবে রাজনৈতিক বন্দী এবং আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে, কারণ ভারত প্রত্যর্পণ বিষয়ক কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো এই মন্ত্রণালয়। বাংলাদেশ অনুরোধ করলে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে গত শুক্রবার প্রশ্ন করা হয়েছিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে। সে সময় তিনি বেশ সতর্কতার সঙ্গে বিষয়টি এড়িয়ে যান। এটিকে অনুমানমূলক প্রশ্ন উল্লেখ করে রণবীর বলেন, আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার পক্ষপাতী নন। তার মতে পরিস্থিতি এখনো পরিবর্তন হচ্ছে। অবশ্য বিএনপি নেতা এবং বাংলাদেশের সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান মনে করেন শেখ হাসিনার ক্ষেত্রে হয়তো প্রত্যর্পণ চুক্তিটি কাজে দেবে না, কারণ চুক্তিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেরত দেওয়ার নিয়ম নেই। তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে কিভাবে এবং কিসের ভিত্তিতে ঠাঁই দেওয়া হয়েছে সেটি এখনো স্পষ্ট করেনি ভারত সরকার। আব্দুল মঈন খান বলেন, এটি স্পষ্ট যে শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন। এটি এখন ভারতীয় কর্তৃপক্ষ, নীতি নির্ধারক, রাজনীতিবিদ এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে। কোন পরিস্থিতিতে তাকে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং তাকে পৃষ্ঠপোষকতা করা ও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায় এমন বিবৃতি দেওয়ার অনুমতি দেওয়া ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য সহায়ক হবে কিনা। সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অধ্যাপক শ্রীধা দত্ত উল্লেখ করেছেন, বাংলাদেশ শেখ হাসিনার উপর যেসব অভিযোগ চাপিয়েছে তার ভিত্তিতে ঢাকার অনুরোধ বিবেচনা করায় এখন নয়াদিল্লির উপর নির্ভর করছে। ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক বহু পুরনো ও গভীর। 1975 সালে বাবা মা সহ পুরো পরিবার নিহত হওয়ার পর তিনি প্রতিবেশী দেশ ঠাঁই নিয়েছিলেন। তখন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল নয়াদিল্লি। জার্মান থেকে ফেরার পরে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সাম্প্রতিক বছরগুলোতে তিনি ভারত এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল। ভারতীয় বিশেষজ্ঞরা মনে করেন, শেখ হাসিনার সঙ্গে পুরনো সম্পর্ক থাকলেও ভারতকে মনে রাখতে হবে এই অঞ্চলে নিজেদের অবস্থান ধরে রাখতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দরকার। তাছাড়া এটি বাংলাদেশের শক্তিশালী ভারত বিরোধী মনোভাবও জাগিয়ে তুলতে পারে। এই অবস্থায় ভারতকে পুরনো বন্ধু ও নিজের ভবিষ্যৎ নিয়ে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তাই আপাতত শেখ হাসিনার ভবিষ্যৎ অনিশ্চিতই বলা চলে। রিমান্ডে প্রশ্ন করলে হাসেন আনিসুল হক।
রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হাসেন তিনি। এমনটা জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। করা নতুন করে বিচারক হবে কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান আনিসুল হক। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী। প্রশ্ন করা হলে শুধু হেসেছেন। ডিএমপি নিউ মার্কেটের থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড নেয় পুলিশ। তারা এখন ডিবি হেফাজতে আছেন। গ্রেপ্তার সালমান ও আনিসুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এই বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যদি কিছু থাকে আমার যেটা বলার আমি দাওয়াত দিয়ে বলবো। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।